সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক বাংলা। তোমাদের একাদশ শ্রেণীর জন্য এর আগেও আমি কয়েকটি ক্লাস নিয়েছি। আজকের বিষয় হচ্ছে আমাদের একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে সুচেতনা। কবিতাটির আজকে প্রথম ক্লাস। আশা করি করোনাকালীন সময়ে তোমাদের জন্য আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখতেছো, এটাই আমরা বিশ্বাস করি। তোমাদের এই ছোট্ট প্রয়াস আশা করি তোমাদের ভালো লাগবে। শুরুতেই বললাম কবিতাটির নাম সুচেতনা। কবি জীবনানন্দ দাশ রচিত একটি কবিতা। কবিতাটি চয়ন করা হয়েছে কবি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কাব্য। কাব্যটির নাম হচ্ছে বনলতা সেন। তার মানে তোমরা এটা বুঝতে পেরেছো, একটি কাব্য বনলতা সেন। এই বনলতা সেন কাব্য থেকেই সুচেতনা কবিতাটি তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। কবি জীবনানন্দ দাশ এ সম্পর্কেও আমরা জানবো। ঠিক একইভাবে কবিতাটি সম্পর্কে তো অবশ্যই জানবো। তোমরা জানো তোমাদের পরীক্ষার নির্ধারিত তারিখ ঠিক আছে 4 তারিখ। 4 তারিখ থেকে তোমাদের যে পরীক্ষাটি শুরু হবে সেখানে অবশ্যই তোমরা আমাদের এই সংক্ষিপ্ত সিলেবাস থেকে প্রশ্ন পাবে এবং কবি জীবনানন্দ দাশের সুচেতনাও তার মধ্যে একটি। আমরা সুচেতনা সম্পর্কে প্রথমে বলে রাখি, সুচেতনা বলতে আমরা কি বোঝার চেষ্টা করব। সুচেতনা মানেই হচ্ছে শুভ চেতনা। শুভ চেতনাটাকে যদি আরেকটু লম্বা করে বলি তাহলে বলবো যে আসলে আমাদের মধ্যে যে বিবেক বিবেচনা বোধ, এই বিবেক বিবেচনা বোধেরই আরেকটি নাম হচ্ছে শুভবোধ বা শুভ চেতনা। এই বোধটিকেই চেতনা রূপে দেখানো হয়েছে সুচেতনা নামক কবিতায়। যাই হোক, সুচেতনা কবিতাটি পড়ার আগে এই কবিতাটির যিনি পেছনের মানুষ, সেই মানুষটি সম্পর্কে আমরা একটু অন্তত কিছুটা জেনে আসার চেষ্টা করি। সেটি হচ্ছে আমাদের কবি জীবনানন্দ দাশ। নামটি বেশ মজারই মনে হচ্ছে, জীবনানন্দ। আমি মজা করেই বলি জীবনে নেই যার আনন্দ, তিনি হচ্ছেন আমাদের জীবনানন্দ বা জীবনানন্দ দাশ। এই দাস শব্দটি আমরা সচরাচর লিখি দন্তস্ব দিয়ে। তবে মনে রাখতে হবে এই দাস তাদের পদ্ধতিগত বা বংশগত একটি নাম, যেটি দয়াকার তালব্য স দিয়ে দাস। এটি আমরা অবশ্যই যেন খেয়াল রাখার চেষ্টা করি। এরপরে আমরা কবির জীবন সম্পর্কে কিছু কিছু জানার চেষ্টা করব। যেমন কবি জীবনানন্দ দাশের জন্ম 1899। চমৎকার একটি সময় তারিখ মনে রেখো, 1899 সালের 17ই ফেব্রুয়ারি কবির জন্ম। এই 1899 সালেই আরেকজন বিখ্যাত কবির জন্ম সাল রয়েছে, সেটি হচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম। তারও জন্ম 1899। যদিও কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু সাল এবং কবি জীবনানন্দ দাশের মৃত্যু সালটি এক নয়। আমরা দেখছি কবি জীবনানন্দ দাশের জন্ম 1899 সালের 17ই ফেব্রুয়ারি, মৃত্যু 1954 সালের 22শে অক্টোবর। ঠিক আছে, এরপরের অপশনটা দেখছি আমরা বরিশাল। অর্থাৎ কবি জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল, বরিশাল জেলায়, বৃহত্তর বরিশাল জেলায়। বরিশালের একটি নদীর নাম এর সঙ্গে জড়িত আছে। আমরা সেই নদীটির নাম নিচ্ছি ধানসিঁড়ি নদী। অর্থাৎ এই ধানসিঁড়ি নদীর তীরেই তিনি একটি স্থানে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই ধানসিঁড়ি নদীটি বৃহত্তর বরিশাল অঞ্চলের। আমরা এরপরের নামটি রেখেছি সত্যানন্দ দাশ। অর্থাৎ কবি জীবনানন্দ দাশের পিতার নাম সত্যানন্দ দাশ। পেশায় একজন শিক্ষক ছিলেন, বজ্রমোহন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বোঝাই যাচ্ছে আমাদের কবি জীবনানন্দ দাশের পারিবারিক অবস্থান বেশ সুদৃঢ়, বেশ সুন্দর। মাতার নাম আমি লিখে রেখেছি কুসুম কুমারী দাস। অর্থাৎ আমরা বোঝার চেষ্টা করতেছি কুসুম কুমারী দাস
আহ কেন নামটি বিখ্যাত? আসলে সমকালে কবি জীবনানন্দ দাশের মাতা কুসুম কুমারী দাসও একজন বিখ্যাত কবি ছিলেন। তোমরা হয়তো এই কবিতাটি শুনে থাকতে পারো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতাটি আসলে কুসুম কুমারী দাশের রচিত। কুসুম কুমারী দাস সমকালে একজন বিখ্যাত নারী কবি বা মহিলা কবি ছিলেন। এরপরে আমরা আসবো হচ্ছে কবির আরো কয়েকটি কবির জীবন সম্পর্কে আরো কয়েকটি তথ্য নিয়ে। যেমন একটি শব্দ লিখেছি, চিত্ররূপময় কবি। আমাদের কবি জীবনানন্দ দাশকে আসলে সমকালের সাহিত্যে তাকে চিত্ররূপময় কবি বলা হতো। এর পিছনে বেশ বড় একটি কারণ রয়েছে। কে, কাকে, কেন, কি কারণে চিত্রময় রূপ কবি বললেন? আসলে আমরা জানি যে আমাদের এই কবি জীবনানন্দ দাশের সময়কালীনও আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যর বা কাব্যের কিছু পরিমাণ বা সমগ্র অংশই হয়তোবা পড়েছিলেন। এই কবি জীবনানন্দ দাশের কাব্য সমগ্র বা কবিতাময় পড়ার ফলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপলব্ধি হয়েছিল। সেটি হচ্ছে, কবি দেখেছেন জীবনানন্দ দাশের কবিতায় অনেক বেশি চিত্র আছে। অর্থাৎ পড়তে গেলে ভাষা, অক্ষর, শব্দ আমাদের মনে এক একটি চিত্রের আবির্ভাব ঘটায়। অর্থাৎ আমাদের মানসপটে একটি করে চিত্র ভেসে ওঠে। সেটি একটি শব্দ হতে পারে, একটি চরণ হতে পারে, একটি বাক্য হতে পারে। এই নানাবিধ দিকের সমন্বিত রূপ দেখেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবি জীবনানন্দ দাশকে বলেছিলেন চিত্ররূপময় কবি। যাই হোক, এর পরের শব্দটি রেখেছি নির্জনতম কবি। আমরা দেখবো যে আমাদের কবি জীবনানন্দ দাশের কবিতার অনেক অংশই হয়তোবা আমাদের আরেকজন কবি বুদ্ধদেব বসু, সমকালে তিনিও বিখ্যাত ছিলেন। এই বিখ্যাত কবি বুদ্ধদেব বসু আমাদের কবি জীবনানন্দ দাশের কবিতা পড়ার পর তার যে বোধ বা তার যে উপলব্ধি হয়েছিল, সেটিকে তিনি এক কথায় বলেছিলেন, আসলে আমাদের এই জীবনানন্দ দাশ দাস আসলে নির্জনতম কবি। তার কাব্যে, জীবনানন্দ দাশের কাব্যে যে বিষয়গুলো ফুটে উঠেছিল, সেই বিষয়গুলোর মধ্যে আমরা দেখব যে আসলে একদম পাড়াগাঁয়ের, একদম গ্রাম বা গ্রাম্যতা, গ্রামের প্রকৃতি, প্রকৃতির মধ্যে প্রাণী এবং বিবিধ বিবিধ ধরনের উপকরণ বা উপকরণ সামগ্রী এসেছিল। এই যে জীবনানন্দ দাশের কবিতায় নানাবিধ আয়োজন বা সম আয়োজন, এই আয়োজনটিকেই উপলব্ধি করে আমাদের বুদ্ধদেব বসু বললেন জীবনানন্দ দাশকে নির্জনতম কবি। এছাড়াও আমরা নির্জনতম কবি যদি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা দেখব কবি জীবনানন্দ দাশের জীবন আচরণের মধ্যেও নির্জনতম বা নির্জনতা বসবাস করেছিল। আমাদের জীবনানন্দ দাশ এমন একজন কবি যিনি সমকালে খুব বেশি বিখ্যাত হননি, কিন্তু তার মৃত্যুর পরে তার কাব্য কবিতা আমাদের বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছে, আমাদের বাঙালি জাতিসত্তাকেও ঠিক একইভাবে নাড়া দিয়েছে। মুক্তিযুদ্ধের সময়কালীন কবি জীবনানন্দ দাশের অনেক কবিতাই অনেক মুক্তিযোদ্ধাদের হৃদয়ে গেঁথে গিয়েছিল। আসলে এই গেঁথে যাওয়ার পিছনে অনেক বড় কারণ ছিল তার কবিতা মাটির কবিতা, মাটির সঙ্গে সম্পর্কিত, প্রকৃতির সঙ্গে সম্পর্কিত। আমরা বলতে চাচ্ছি কবি জীবনানন্দ দাশ ব্যক্তি জীবনে বেশ আহ একাকী জীবন কাটানোর চেষ্টা করেছেন। বেশিরভাগ সময় তিনি আড্ডা না দিয়ে নির্জন স্থান খুঁজে নিতেন নিজেকে নতুন ভাবে চেনার জন্য, জানার জন্য। আসলে সকল কবি মাত্রই অনেকটা ভাবুক, চিন্তুক, দার্শনিক। এই কথাটি যদি মনে থাকে তাহলে আমরা দেখব জীবনানন্দ দাশ সত্যি একজন নির্জন কবি, যাকে বুদ্ধদেব বসু ঠিকই বলেছেন নির্জনতম কবি। নিচে আরেকটি শব্দ রেখেছি ট্রাম দুর্ঘটনায়। অর্থাৎ আমাদের কবি জীবনানন্দ দাশ তিনি কলকাতার একটি অংশে ট্রাম দুর্ঘটনায় মারা যান। ট্রাম বিষয়টি একটি যাত্রীবাহী
যাত্রীবাহী বাসও বলা যেতে পারে। আসলে এটি ভারতবর্ষের কলকাতায় নগরীতেই বেশি দেখা যায়। এবং এই ট্রাম দুর্ঘটনায় আমাদের কবি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন। আমরা এর পরের প্রসঙ্গে আসি, তার সাহিত্যকর্ম। আমরা দেখব আমাদের কবি জীবনানন্দ দাশ মূলত কবি। তার কাব্য সাহিত্যেই বিচরণ বেশি। কাব্যের বাইরে তিনি খুব বেশি কিছু লেখেননি। অর্থাৎ আমরা সাহিত্যকর্মের মধ্যে অনেকগুলো ছোট ছোট অংশ পাই, যেমন প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক, প্রহসন ইত্যাদি ইত্যাদি। সাহিত্যকর্মের খুব বেশি জায়গায় কবি জীবনানন্দ দাশ বিচরণ করেননি। তবে মনে রাখতে হবে, বিচরণ না করলেও আসলে আমাদের এই কবি যতটুকু লিখেছেন অত্যন্ত সমৃদ্ধ কবিতা লিখেছেন। আমাদের পাঠক সমাজের হৃদয়ে স্থান করে নিয়েছে, হৃদয়ে গেঁথে গিয়েছে তার কবিতা। তার কবিতা পড়লেই একটি অন্যরকম অনুভূতি জাগে। আমরা সমকালীন যে কয়েকজন কবির নাম নিলাম, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি বুদ্ধদেব বসু, কবি কাজী নজরুল ইসলাম, কবি জসিমউদ্দিন, এদের কবিতার সঙ্গে নিশ্চয়ই খুব বেশি বড় পার্থক্য রয়েছে। এই পার্থক্য থাকার কারণেই তার কবিতা একটি আলাদা জগৎ তৈরি করে নিয়েছে, একটি আলাদা স্থান তৈরি করে নিয়েছে বাংলা সাহিত্যে। আমরা তার কাব্যগুলো একটু দেখার চেষ্টা করি। তার কাব্যগুলোর মধ্যে আমরা এখানে গোটা দিনে আপাতত দেখাচ্ছি ঝরা ফালক। এটি তার প্রথম কাব্যগ্রন্থ, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরা ফালক। এরপরে নাম পাচ্ছি বনলতা সেন। আমরা বলেছি এই সুচেতনা কবিতাটি আসলে এই বনলতা সেন কাব্য থেকেই চয়ন করা হয়েছে। এরপরে আমরা দেখব ধূসর পাণ্ডুলিপি। এই ঝরা ফালক, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, এই নামগুলো কিন্তু দেখে বোঝাই যায় যে আসলে আমাদের বঙ্গদেশের, বাংলাদেশের যে প্রকৃতি এবং প্রাণী জগৎ, এই যে বিশাল আয়োজন, এই বিশাল আয়োজনের মধ্য থেকেই কবি তার কবিতার উপকরণ, তার কবিতার সামগ্রী, কবিতার ভাব, কবিতার প্রতীক, কবিতার চিত্রকল্প, কবিতার নানাবিধ অনুষঙ্গ তিনি আয়োজন করেছেন, সমায়োজন করেছেন, সংগ্রহ করেছেন এবং সেটিকে তিনি কবিতায় রূপ দিয়েই আমাদের হৃদয় জয় করেছেন। এরপরে আমরা আরো কয়েকটি কাব্যের নাম পাবো, যেমন একটি কবিতার নাম মহাপৃথিবী, তারপরে একটি কাব্যের নাম মহাপৃথিবী, কাব্যের নাম বেলা, অবেলা, কালবেলা, এরপরে রূপসী বাংলা। এই রূপসী বাংলা কাব্যটি বেশ বিখ্যাত। এই এই কবিতার এই কাব্যের মধ্যেই একটি কবিতার নাম আছে রূপসী বাংলা। নিশ্চয়ই তোমরা কবিতাটি এর আগেই মনে হয় পড়েছো, তোমাদের পরিচিত থাকার কথা। কবিতাটি রূপসী বাংলার যে কবিতাটি, এই কবিতার মধ্যে কবি আসলে বেশ প্রত্যাশা ব্যক্ত করেছেন। আবার আমি ফিরে আসতে চাই এই বাংলায়, হয়তো ধান শালিক হয়ে, হয়তো নদী হয়ে, হয়তো এই বাংলারই অন্য কোনো উপকরণ হয়ে তিনি ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন। রূপসী বাংলা, এই রূপসী বাংলার মধ্যেই এই বাংলা বা বাংলাদেশের প্রকৃতি ও নিসর্গ ইত্যাদি ইত্যাদি নিয়ে তার যে ভালো লাগা, তার যে তার যে অভিব্যক্তি, সবকিছুই বলা চলে এই রূপসী বাংলা কেন্দ্রিক প্রকাশিত হয়েছে। তিনি তিনি যে দেশকে কতটা ভালোবাসেন, কত বেশি আবেগের সঙ্গে জড়িত তার এই বাংলাদেশ বা বঙ্গদেশ, সেটি আসলে রূপসী বাংলা কাব্য পড়লেই খুব ভালো বোঝা যায়। এরপরে আমরা প্রবন্ধের কথা বলবো। আমরা একটি প্রবন্ধের নাম নিচ্ছি। কবি খুব বেশি লেখালেখি করেননি, আমরা বললাম বেশ কয়েকটি কাব্য লিখেছেন। কাব্যগুলোই মূলত বিখ্যাত এবং কাব্যগুলোই কবি জীবনানন্দ দাশকে চিনিয়ে দেয়। এর বাইরে তিনি একটি প্রবন্ধ গ্রন্থ লিখেছেন। প্রবন্ধ গ্রন্থটির নাম কবিতার কথা। এই কবিতার কথা প্রবন্ধটি পড়লে বাংলা কবিতা, বাংলা কবিতার, বাংলা কাব্যের ধরন, বাংলা কাব্যের প্রকৃতি, বাংলা কাব্যের নানাবিধ অবয়ব সম্পর্কে জানা যায়। এই কবিতার কথাই তিনি একটি গুরুত্বপূর্ণ বাক্য বলেছেন। বাক্যটি এরকম যে সবাই কবি নয়, তবে কেউ কেউ কবি। আসলে জ্ঞানী মানুষ ছিলেন, বুদ্ধিমান মানুষ ছিলেন, চিন্তক ছিলেন, চিন্তাবিদ ছিলেন এবং দার্শনিক ছিলেন।
কবি অনেক বেশি মূল্যবান কথাবার্তা বলেছেন এই কবিতার কথা প্রবন্ধের মধ্যে। যাই হোক, আরেকটি উপন্যাস, দুইটি উপন্যাসের নাম নিব। এই উপন্যাস দুটিও তিনি লিখেছেন। একটি হচ্ছে মাল্যবান, আরেকটি হচ্ছে সুতীর্থ। যাই হোক, কবি কবি হিসেবেই বিখ্যাত ছিলেন। উপন্যাস বা ঔপন্যাসিক হিসেবে তিনি খুব বেশি বিখ্যাত ছিলেন না। তারপরেও তার দুটি সুন্দর উপন্যাস পাওয়া যায়, মাল্যবান এবং সুতীর্থ। এর বাইরে তেমন কিছু আসলে কবি জীবনানন্দ দাশ সম্পর্কে পাওয়া যায় না। আমরা যেহেতু বারবার বলেছি কবি জীবনানন্দ দাশ, অর্থাৎ এই জীবনানন্দ দাশকে আমরা কবি হিসেবে অনেক বেশি মূল্যায়ন করতে পারবো। আমরা জীবনানন্দ দাশের কাব্য যদি পড়ি তাহলে বেশ কয়েকটি বিষয় আমরা বলেছি পার্থক্য করে নিতে পারবো। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অন্যতম ভাব হচ্ছে রোমান্টিকতা। আমরা দেখবো যে সেখানে অনেক বেশি প্রেম প্রকৃতির কথা বলা হয়েছে, অনেক বেশি মৃত্যু চেতনার কথা বলা হয়েছে, অনেক বেশি প্রকৃতির অনুষঙ্গ ব্যবহার করা হয়েছে। তবে সেটা অবশ্যই রোমান্টিকতায় নির্ভর অথবা প্রেমমূলক কবিতা। আমরা ওই দিকে যদি খেয়াল করি তাহলে দেখবো জীবনানন্দ দাশের কবিতায় প্রকৃতি এসেছে, কিন্তু প্রকৃতির সঙ্গে এমন ভাবে দেশপ্রেম মিশে আছে যা আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। এই দেশপ্রেমিক কবির কবিতা সুচেতনা, এবং এই সুচেতনা কবিতাটিও আমরা যদি যেহেতু পাঠ্য আমাদের, আমরা পাঠ করব, কবিতাটিতে আমরা দেখব অনেক বেশি চিন্তাবিদের মতো, অনেক বেশি দার্শনিকের মতো মন্তব্য, অনেক বেশি উপলব্ধি প্রকাশিত হয়েছে। যাই হোক, আমরা কবিতার মূল ভাব শোনাবো। আসলে সুচেতনা কবিতাটির মূল ভাব হচ্ছে শুভবোধ। এই শুভবোধটা কি, আসলে আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই। শুভবোধ, সুচেতনা, আমরা এই সুচেতনা কবিতাটি পড়লে দেখব এই জগৎ, এই বঙ্গদেশ, এদেশের মানুষ, পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ সম্পর্কেই, সমস্ত মানুষের কর্মকাণ্ড সম্পর্কেই এক ধরনের ছোট্ট মূল্যায়ন করা হয়েছে। আসলে এই কবিতাটি পড়ার আগে আমি যদি আগের সিলেবাস অনুযায়ী দু একটি কবিতার নাম, একটি গল্পের নাম নেই, তাহলে বিষয়টি আমাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। যেমন আমি নাম নিচ্ছি, এর আগে আমাদের একটি গল্প পাঠ্য ছিল, তোমাদের বইতেও সম্ভবত আছে, মহাজাগতিক কিউরেটর। মহাজাগতিক কিউরেটর গল্পের মূল বক্তব্য বা মূল কথা এরকম পাওয়া যায়, তিনজন কিউরেটর অর্থাৎ তত্ত্বাবধায়ক সুদূর মহাপৃথিবী বা মহাকাশ থেকে এসেছেন। তারা পৃথিবীতে এসেছেন মূলত ভালো কিছু, শুভ শুভ বুদ্ধি সম্পন্ন, শুভ চেতনা সম্পন্ন কিছু সুশৃঙ্খল বা দুই একটি প্রাণীকে তারা নির্বাচন করতে চান, যারা এই পৃথিবীতে সুশৃঙ্খল ভাবে, অন্তত শুভভাবে, অন্তত এদেশের মঙ্গলের জন্য কাজ করেছেন, তারা দীর্ঘদিন টিকে আছেন এবং দীর্ঘদিন টিকে থাকবেন এমন প্রাণীকে খুঁজে বের করতেন। যাই হোক, কিউরেটররা অনেকগুলো প্রাণী দেখলেন, অনেকগুলো বৃক্ষও দেখলেন। যাই হোক, তারা বৃক্ষকে নিলেন না, কারণ বৃক্ষ এক জায়গায় স্থির থাকে। বৃক্ষ যদিও খুব গুরুত্বপূর্ণ, তারপরেও বৃক্ষকে নিলেন না যে এক জায়গায় স্থির থাকে। তারা কুকুরকে একজন পছন্দ করলেন, তিনজন কিউরেটর এসেছিলেন, আরেকজন বললেন না কুকুরকে নেওয়া যাবে না। কেন? কুকুর প্রাণী হিসেবে ভালো, কিন্তু কুকুরের যে স্বকীয় বৈশিষ্ট্য, সেই স্বকীয় বৈশিষ্ট্য লোপ পেয়েছে। কেন? কুকুর এখন প্রভু ভক্ত। যাই হোক, কুকুরকে নিলেন না, যেহেতু কুকুরের নিজস্ব ব্যক্তিত্ব নেই, যেহেতু সেই ব্যক্তিত্ব লোপ পেয়েছে, স্বকীয়তা লোপ পেয়েছে, প্রভুভক্ত হয়ে গিয়েছে। গেল। তারপরে ওনারা সাপকে নিলেন না। কেন? সাপ হচ্ছে সাধারণত শীতকালীন সময়ে সরীসৃপ প্রাণী, সে একটি নির্দিষ্ট জায়গায় চলে যায়, আসলে তার বিচরণ থাকে না। তার মানে তারা সাপকেও পছন্দ করলেন না। এক পর্যায়ে মানুষের কথা আসলো যে মানুষ তো বেশ বুদ্ধিমান প্রাণী, মানুষকে নেওয়া উচিত। তখন দেখা গেল তার মধ্যে একজন বলে বসলো যে মানুষকে নেওয়া যাবে না, মানুষ অনেক বেশি আত্মঘাতী, সংঘাত তৈরি করার উস্তাদ। এই পৃথিবী, সুন্দর পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই মানুষগুলোর কারণেই ধ্বংস হয়ে যাবে। এই মানুষগুলো এত বেশি আত্মঘাতী যে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে। যাই হোক, এক পর্যায়ে দেখা গেল মানুষকেও নিল না, তারা খুঁজে পেল পিঁপড়াকে। পিঁপড়াকে তাদের খুব ভালো লাগলো। কেন?
পিঁপড়া অতীতকাল থেকে আজও পর্যন্ত টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে। পিঁপড়ারা খুব দলবদ্ধ, একে অপরের জন্য খুবই পরোপকারী এবং পিঁপড়ারা সুশৃঙ্খল। এই যে সুশৃঙ্খল, উপকারী, পৃথিবীর জন্য কল্যাণকর, দীর্ঘদিন টিকে আছে এবং দীর্ঘদিন টিকে থাকবে, এই ভরসা থেকে তারা পিঁপড়াকে নিলেন না। পিঁপড়াকে নিলেন, মানুষকে নিলেন না। আসলে মানুষকে না নেওয়ার কথাটা বলার পিছনে এটাই, যে মানুষকে সূক্ষ্মভাবে আসলে আঘাত করা হয়েছে। মানুষকে বোঝানো হচ্ছে যে মানুষ তো শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, কিন্তু কই সেই মানুষের বৈশিষ্ট্য? মানুষই তো এই পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আজকের পৃথিবীতে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে পৃথিবীতে যে বিভিন্ন জায়গায় বোমা মারা হচ্ছে, 100 জন মানুষ মরলে যেখানে 70 জন সাধারণ মানুষ মরছে, সেখানে এই মানুষগুলোই তো বোমা তৈরি করতেছে, এই মানুষগুলোই বোমা মারতেছে, এই মানুষগুলোই নদীকে দূষিত করতেছে, এই মানুষগুলোই বন উজাড় করে দিচ্ছে, এই মানুষগুলোই কোনো বড় দায়িত্ব দিলে, ব্যাংকের দায়িত্ব দিলে ব্যাংকে খালি করে দিচ্ছে, এই মানুষগুলোকে এই বড় বিল্ডিং তৈরি করতে দিলে বড় বিল্ডিংটির মধ্যে রড না দিয়ে বাঁশ দিয়ে দিচ্ছে। আসলে কথাটা শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হতে হয় যে আসলে এই মানুষ এত বেশি ধ্বংসাত্মক, এই মানুষ তো পুরো জাতিকে, পৃথিবীকেই বাঁশ দিয়ে দিচ্ছে। আসলে একথা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে এই মানুষগুলোর মধ্যে কোনো ভালোবাসা নেই, শুভবোধ নেই। যদি শুভবোধ থাকতো, সুচেতনা থাকতো, যদি তাদের মধ্যে বিবেক থাকতো, এই মানুষগুলো কখনোই আসলে এই পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারতো না। যাই হোক, এরপর একটি কবিতার নাম নেব। কবিতাটি হচ্ছে আমাদের আহসান হাবীবের একটি কবিতা। কবিতাটির নাম সেই অস্ত্র। তোমরা হয়তো কবিতাটি পড়ে দেখতে পারো। কবিতাটি চমৎকার। সেখানে বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পৃথিবীতে বোমা মেরেছিল, নক্ষত্র খচিত আকাশ থেকে বোমা মারা হয়েছিল। কারা মেরেছিল? এই মানুষই মেরেছিল। এই মানুষ কাদের উপর মেরেছিল? এই মানুষের উপরই মেরেছিল। এই এই সুন্দর প্রকৃতি জগতের উপর মেরেছিল। অর্থাৎ এই মানুষগুলো পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই মানুষগুলোর জন্যই ভালোবাসার নগরী, অত্যন্ত সৌন্দর্যের নগরী, অত্যন্ত সমৃদ্ধ নগরী ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। কাদের জন্য? এই মানুষের জন্য। কবি বলছেন যে আমাকে আর কিছুই দরকার নাই, কোনো অস্ত্রই দরকার নাই, শুধুমাত্র শুধু একটি অস্ত্র দেওয়া হোক, সেটি হচ্ছে ভালোবাসা নামক অস্ত্র। যদি পৃথিবীর সব মানুষের মধ্যে এই ভালোবাসা নামক অস্ত্রটা থাকে, তাহলে এই পৃথিবী কোথাও কোনো দৈন্য থাকবে না, দীনতা থাকবে না, সকল জায়গায় ভালোবাসা বিরাজ করবে। এই মানুষ এই মানুষ নদীকে দূষিত করবে না, নদীকে মেরে ফেলবে না, বনকে উজাড় করবে না, মানুষ মানুষের উপর বোমা মারবে না, আসলে অনেক কিছু করবে না। শুধু একটি বিষয় দরকার, সেটি হচ্ছে ভালোবাসা। ভালোবাসা নামক অস্ত্র। এই যে দুটি, একটি কবিতার নাম সেই অস্ত্র, এই কবিতার ভালোবাসার কথা বললাম। আরেকটি জায়গায় আমরা বললাম আমাদের মহাজাগতিক ক্রিয়েটরে মানুষকে না নেওয়ার অন্যতম কারণ। এই আলোচনা থেকে আমরা এটি পরিষ্কার যে আসলে মানুষ এই সভ্যতাকে গড়েছে, মানুষ এই সভ্যতাকে অনেক সুন্দর করেছে, মানুষ এই সভ্যতাকে টিকিয়ে রাখবে। কিন্তু কোথায় মানুষ? সেই মানুষের মধ্যে যে মনুষ্যত্ব, যে ভালোবাসা, যে শুভবোধ, যে শুভ চেতনা, সেটিরই তো বড় অভাব। এই কবিতা, অর্থাৎ এই সুচেতনা কবিতাটি পড়তে গেলে আমরা ঠিক সেই একই বিষয়টি দেখব, যে আসলে এই সুচেতনা কবিতার মধ্যে কবি সেই সুচেতনার বড়ই অভাব দেখেছেন। এই কবিতার মধ্যেই তিনি বলেছেন এই পৃথিবীর গভীর অসুখ। এই পৃথিবীর কেন গভীর অসুখ? কেন আহ এই পৃথিবী আজকে অনেক বেশি ক্ষুধা, দুঃখ, কষ্ট, দারিদ্র্যে ভরপুর? আসলে কবি বলতে চাচ্ছেন এই শুভ চেতনা যদি থাকতো, তাহলে আর এই মানুষের মধ্যে এই হানাহানি, এই দ্বন্দ্ব, এই সংঘাত, এই পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসা, এগুলো কখনোই সম্ভব হতো না। আরেকটি কথা একটু চিন্তা করলেই আমরা বলতে পারি, আমরা অনেক সময় কবি সাহিত্যিককে মন্দভাবে কথা বলি, অনেক সময় গাল দিয়ে কথা বলি। আমরা বলি যে এই কবি সাহিত্যিক, ওনারা যা লিখেছেন ওনারা আসলে পাগল। আমরা এই কথাটিও অনেক সময় বলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই কবি সাহিত্যিকদের আমরা পাগল বলেছি, পাগল বলতেছি, ভালো কথা বলতেছেন তখনই তাদেরকে বাতুল বলতেছি? আসলে আমরা যাদেরকে নিজেদেরকে খুব সুস্থ মনে করি, খুব স্বাভাবিক মনে করি, কিন্তু সেই মানুষগুলোর পৃথিবীর অবদানটা একটু খেয়াল করো। আর যাদেরকে আমি তুমি পাগল ভাবতেছি, কবি মাত্রই পাগল নয়, কবি মাত্রই কখনোই পাগল নয়, খুব বড় দার্শনিক তারা। তুমি একটু চিন্তা করে দেখো, ওই কবি কিন্তু পৃথিবীর মানুষকে নিয়ে ভেবেছেন,
পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে সেটা নিয়ে ভেবেছেন, মানুষের কিভাবে কল্যাণ হতে পারে সেটা নিয়ে ভেবেছেন। এই মানুষগুলো সভ্যতার কথা বলতেছেন, সভ্যতা নিয়ে ভাবছেন। অথচ যারা আমরা নিজেরা নিজেদেরকে খুব স্বাভাবিক সুবুদ্ধি সম্পন্ন মনে করি, সেই মানুষগুলো তো কখনোই নদীকে দূষিত করার আগে একবারও ভাবেনি যে এই নদীটা অনেক মানুষের জীবনের মূল হতে পারে। কখনোই তো আমরা ভাবি না যে এই পৃথিবীর সেই নক্ষত্র খচিত আকাশ থেকে আমরা বোমা মারছি, অনেক সাধারণ মানুষ মরে যেতে পারে। কই কখনো তো এই কথা ভাবিনি। আসলে আমাদের ভাবা উচিত ছিল। যখন একজন বড় কর্মকর্তাকে একটি ব্যাংকের বড় পজিশনে বসিয়ে দেওয়া হচ্ছে, তখন তিনি তো কই একবারও তো সাধারণ মানুষের কথা ভাবেননি। তখন তো তিনি তো পুরো ব্যাংকটাকেই খালি করে দিয়েছেন। আসলে এই মানুষগুলোর মধ্যে শুভবোধ কোথায়? এই মানুষগুলো কিন্তু শিক্ষিত। এই পৃথিবীকে যারা ধ্বংস করছেন, তাদের মধ্যে কয়জন আছেন মূর্খ? তাদের মধ্যে কয়জন আছেন চাষী? তাদের মধ্যে কয়জন আছেন কৃষক? তাদের মধ্যে কয়জন আছেন জেলে? তাদের মধ্যে কয়জন আছেন তাঁতি? তাদের মধ্যে কয়জন আছেন ছুতার? কয়জন আছেন কুলি? কয়জন আছেন মুটে? অনেক কথা বলা যাবে। সত্যি খুব আফসোসের বিষয়, এই কবি সাহিত্যিকদের আমরা খুব কম ভালোবাসি। সত্যিই খুব কম ভালোবাসি। ওনাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা রেখে আমাদের কথা বলা উচিত। ওনাদেরকে পাগল বলা উচিত নয়, বাতুল বলা উচিত নয়। আমরা অনেক সময় এগুলো করি, কিন্তু যারা এগুলো করি তাদের কাছে বিনয়ের সাথে বলছি, তোমরা একটু ভেবে দেখো যে আসলে এই কবি সাহিত্যিকরা সত্যিই পাগল। যদি পাগল হতো, তাহলে কি সত্যি ওনারা এই দেশ, এই জাতি, এই মানুষ, এই পৃথিবীর সমস্ত আয়োজন নিয়ে এত ভাবতেন? আসলেই ভাবতেন না। ওনারা অনেক বেশি ভেবেছেন, অনেক বেশি চিন্তা করেছেন, মানুষের কল্যাণের কথা চিন্তা করেছেন। এই চিন্তার কথাগুলোই, এই চেতনাগুলোর কথাগুলোই ওনারা এই কবিতাগুলোতে তুলে দিয়েছেন। আজ এই কবিতাটি পাঠ্য করার পিছনে অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেমকে জাগ্রত করা। আমাদের মধ্যে আসলে দেশপ্রেমের অনেক অভাব। আমরা আমাদের প্রত্যেকেরই দেশপ্রেমিক হওয়া উচিত। কবি আসলে অনেক বেশি দেশপ্রেমিক ছিলেন, তাই দেশের কথা, মানুষের কথা, পৃথিবীর কথা, পৃথিবীর সমস্ত আয়োজনের কথা অনেক বেশি ভেবেছেন। এবং তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এ পৃথিবীর কোথায় অসুখ, গভীর অসুখ। তাহলে যারা এই যে পৃথিবীর মঙ্গলের জন্য, সভ্যতার শুভ সূচনার জন্য যারা জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তারা কি ভুল করেছেন? না, তারা ভুল করেননি। আসলে কতিপয় মানুষ, এক শ্রেণীর মানুষ, যাদের কারণে আজ পৃথিবী ভুলণ্ঠিত, সভ্যতা ভুলণ্ঠিত, মানুষের মনুষ্যত্ব ভুলণ্ঠিত। এই মনুষ্যত্ব আবার ফিরে আসুক, এই সভ্যতার সুন্দর সুবিকাশ ফিরে আসুক, সভ্যতা আরো বেশি সমৃদ্ধ হোক, আমরা সেটিই চাই। আমরা এই কবির সুচেতনার সুচেতনার কবিতার কথা বলছিলাম। এই সুচেতনার কবিতাটিতেই তিনি অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেখানে তিনি বারবার বলছেন এই সুচেতনা আজ দূরতম দ্বীপ। আসলে এই সুচেতনা কেন দূরতম দ্বীপ, একবার যদি আমরা একটু ভেবে দেখি, আসল কথা হচ্ছে ওই যে একটু আগে আমরা বলে আসলাম, আমাদের মানুষের মধ্যে যে শুভবুদ্ধি, সুচেতনা, সেটির বড়ই অভাব। এই যে অভাব মানেই সেই সুচেতনা আমাদের ব্যক্তি মানুষ থেকে বিচ্ছিন্ন। যদি ব্যক্তি মানুষ থেকে সুচেতনা বিচ্ছিন্ন হয়ে থাকে, তাহলে একটু ভেবে দেখো তো, আসলে দূর দূর প্রান্তে একটি দ্বীপ, আর আমরা সেখান থেকে অনেক দূরে, আমি বা আমরা যেই হই অনেক দূরে। তার মানে ওই দ্বীপটি আর আমার মধ্যে অনেক পার্থক্য, অনেক দূরের বিষয়। এই 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 কথাটি আসলে কবি বোঝানোর চেষ্টা করেছেন, যে আসলে এই সুচেতনা, শুভবোধ আমাদের মধ্যে থেকে অনেক দূরে চলে গিয়েছে। এই অনেক দূরে চলে যাওয়া, অনেক দূরে অবস্থান করা, এই অবস্থানকে বলছেন আসলে দূরতম দ্বীপ। এই দূরতম দ্বীপ শুধু দূরতমই না, নির্জনতম দ্বীপ। সেই শুভবোধ আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে সেই শুভবোধ, সুচেতনা আবার ফিরে আসুক, আমরা সেই প্রত্যাশাই রাখবো। ঠিক আছে, আগামী দিন তোমাদের সাথে এই সুচেতনার মূল কবিতা নিয়ে আমরা কথা বলবো, কবিতার মূল ভাব বোঝার চেষ্টা করব। আমরা দেখব আসলে কবি তার কবিতার পড়তে পড়তে আমাদের জন্য কি রাখলেন। আজকে অন্তত শেষ করব। শেষ করার আগে তোমাদেরকে আবারও বলছি, তোমরা এই অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করো, তোমরা অনলাইন ক্লাসগুলোকে মূল্যায়ন করো, তোমরা দেখো তোমাদের 4 তারিখের যে পরীক্ষাটি আছে, সেই পরীক্ষা সম্পর্কে তোমাদের 2-4টি কথা বলি। সেটি হচ্ছে 4 তারিখে যেহেতু
আমরা বাংলা বিষয়ে আমাদের একটি পরীক্ষা হবে। মনে রাখবে বাংলা বিষয়ে মোট 50 নম্বরের পরীক্ষা হবে। 50টি এমসিকিউ থাকবে। 50টি এমসিকিউর পাশেই উত্তর বাটনের সুযোগ থাকবে। উত্তর বাটনে তোমাদের ক্লিক করতে হবে। আরেকটি কথা হচ্ছে, এই আমাদের বোর্ডের পরীক্ষার সঙ্গে যদি এই পরীক্ষার একটু পার্থক্য নিরূপণ করি, তাহলে দেখবো যে বোর্ডে আমাদের বাংলা প্রথম পত্র থেকে 100 নম্বরের, আর আমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে 100 নম্বরের, মোট 200 নম্বরের পরীক্ষা দিতে হবে বোর্ড পরীক্ষায়। তবে বাংলা প্রথম পত্রে আমাদের সেখানে 70 নম্বর লিখিত আর 30 নম্বর এমসিকিউ অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্ন রয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় পত্রে যদি কথা বলি, দ্বিতীয় পত্রে আমাদের কোনো এমসিকিউ নেই বোর্ড পরীক্ষায়, অর্থাৎ দ্বিতীয় পত্রের 100 নম্বরের সমস্ত অংশই আমাদের লিখতে হবে। অতএব আমাদের এই অনলাইন পরীক্ষায় আমরা বাধ্য হয়ে আমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের জন্য ব্যাকরণের যে অংশটা, বানান এবং উচ্চারণ, এই দুইটি অংশ থেকে আমরা অন্তত 5-5-10 নম্বর রাখার চেষ্টা করেছি। সেটি অবশ্যই এমসিকিউ, কিন্তু মনে রাখবে আমাদের মূল বোর্ড পরীক্ষায় কখনোই এমসিকিউ উত্তর থাকবে না। দ্বিতীয় পত্রে সবই আমাদের লিখতে হবে। যাই হোক, এই করোনাকালীন সময়ে অতিবাহিত হোক, সেই সময়টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের সরাসরি ক্লাস নেওয়ার যখন সুযোগ হবে, তখন আমরা এই বিষয়ে আরো অনেক বেশি আলোচনা করব। আশা করি তোমরা তোমাদের সেই কৌতূহল মেটাতে পারবে। আপাতত এই পরীক্ষা তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নাও। তোমাদের প্রতি শুভকামনা থাকলো, তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ। আবার আগামী ক্লাসে কথা হবে।